হুম, সাড়ে গরম চালু হয় না, হ্যাঁ। ওকে, ল্যাপটপে চার্জার লাগিয়েছিস ল্যাপটপ? হ্যাঁ। ওকে। ফোন আছে সামনে? না, ফোন নেই। আচ্ছা ঠিক আছে, যখন লাগবে নিয়ে আসিস, ঠিক আছে। হেডফোনস লাগিয়েছিস? হ্যাঁ। ওকে। নোটবুক খুলেছিস? হ্যাঁ। ওকে। আর ভিডিও ক্লিয়ার আসছে? হুম। Okay, আচ্ছা। তো প্রথম হাফটা কম্পিউটার অর্গানাইজেশনটা একটু করে নি, কম্পিউটার অর্গানাইজেশন না, কম্পিউটার সিস্টেমস ওভারভিউ। হুম। তারপরে তোর পাইথনে আমি ওই ফর লুপটা শিখিয়ে দেবো তোকে। আচ্ছা, আর আচ্ছা তো, স্কুলে পরীক্ষা হবে ওটার সিলেবাসটা আমি বলে দিই। আচ্ছা তুই একটা কাজ করিস না, তুই সিলেবাসটা আমাকে পাঠিয়ে দে না, সব থেকে ভালো হয়। আচ্ছা, তাও আমাকে জাস্ট এমনি বলে দে সিলেবাসে কি কি আছে। সিলেবাস আমি খুলে দিই। হুম। তো স্ক্রিনটাও চাইলে শেয়ার করতে পারিস, অসুবিধা নেই। অনেক কিছু আছে, বলতে পারবো না। অনেক কিছু আছে মানে? অনেক বড় আছে। মানে ওই চ্যাপ্টার গুলি কি আমার হয়নি শেষ? আহ, দাঁড়া, তা গ্রেটার রিপ্রেজেন্টেশন করিয়ে দিয়েছি, এই তো বুলিয়ান দেখতে অ্যালজেব্রা করিয়ে দিয়েছে, আচ্ছা ঠিক আছে দেখি। আচ্ছা, তো এক মিনিট। আচ্ছা, পাইথন প্রোগ্রামিং, আচ্ছা আর ভ্যালু উপরে ওঠা, অপারেটর কন্ডিশনাল, কন্ডিশনাল তো করিয়ে দিয়েছি ওঠা। আজকে ফরটা করাবো, ওয়াইল করিয়ে দিয়েছি, শুধু ওই ফ্লোচার টোচার ওই মানে ওই জায়গাগুলো বাকি আছে, থিওরি জায়গাগুলো একটু বাকি আছে ওটা। ব্যাস। বাস এইটুকুই। আচ্ছা তাহলে তোর ওই থিওরি চ্যাপ্টার গুলো কোথায়? এগুলোই আছে, এর বেশি কিছু না। এর বেশি কিছু নেই, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। ওকে, তুই একটা কাজ করিস, তুই এটাকে আমাকে পাঠিয়ে দিস। ওকে। আচ্ছা। তুই ওটা তোর যদি ডাউনলোড না করা যায় তাহলে দেখবি ওখানে একটা প্রিন্ট বলে একটা বাটন থাকে। দেখবি যে হ্যাঁ। কোনো তুই বই খুলিস বা যে কোনো পিডিএফ খুলিস, তুই যদি ডাউনলোড নাও করতে পারিস দেখবি এখানে প্রিন্টের বাটনটা থাকে। হ্যাঁ। প্রিন্টে ক্লিক করবি, প্রিন্টে ক্লিক করার পরে তোকে প্রিন্ট আউট বের করতে হবে না, জাস্ট প্রিন্ট ইট ইউজিং পিডিএফ। বা তুই যদি মাইক্রোসফট এজে খুলিস তাহলে দেখবি ইউ উইল গেট আ সেভ সেভ অপশন হিয়ার। হ্যাঁ। ঠিক আছে, ওটা করেই তুই পিডিএফটা নামিয়ে নিতে পারিস। ও পিডিএফ এর রেস্ট্রিকশনটা খুব মানে বোগাস টাইপের রেস্ট্রিকশন। হুম। আচ্ছা, তো একটা কাজ কর, এই পেজটা একটু খুলে নিই, পেজ নাম্বারটা কত আমি দেখে তোকে বলে দিচ্ছি। এই পেজ নাম্বারটা হচ্ছে 8। তো পেজ নাম্বার 8টা একটু খুলে নে। এই। হুম। হ্যাঁ। আচ্ছা, তো আমরা লাস্ট টু লাস্ট উইক কম্পিউটার সিস্টেম অর্গানাইজেশনটা পড়েছিলাম, যেখানে কম্পিউটারের মধ্যে কি কি পার্টস থাকে, কি কি ওয়ার্কিং সিস্টেমস থাকে সেগুলোর ব্যাপারে আমরা ডিসকাস করেছিলাম। হুম। নেমলি স্টোরেজ, তারপরে তোর র্যাম, তারপরে সিপিইউ, এইসব ব্যাপারে আমরা ডিসকাস করেছিলাম। তো হ্যাঁ। এবার তোদের সিলেবাসে মোবাইল সিস্টেম অর্গানাইজেশনটাও আছে আমি যা দেখলাম। তো এই হুম। মোবাইল সিস্টেম অর্গানাইজেশনটা এই কারণে আমরা রেখেছি কারণ আজকালকার দিনে আমরা মোবাইলটাই বেশি ইউজ করি রাদার দ্যান কম্পিউটার, মানে মোবাইলেই সবকিছু থাকাটা প্রেফার করি, রাইট? হ্যাঁ। তো সেই কারণেই মোবাইলের বেসিক তোর ওয়ার্কিং সিস্টেমস কি আছে সেগুলো তোর পুরোপুরি মুখস্থ না থাকলেও অ্যাটলিস্ট উই শুড বি অ্যাওয়্যার অফ দ্যাম। তো সেই কারণে এই মোবাইল সিস্টেম অর্গানাইজেশনটা তোদের এই টপিকটা সিলেবাসে দিয়েছে। এবার এখানে যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা দেখে প্রথমত তোর দেখে একটু ভয় ঠয় লাগতে পারে, বাট এটাতে তোর ওয়ার্কটা হওয়ার কিছু নেই, বিকজ দিস ইজ আ প্রিটি ইজি থিং ওয়ান্স আই ব্রেক দিস ডাউন ইনটু সিম্পলার পিসেস। আচ্ছা, হুম। তো কনসিডার এ মোবাইল ফোন। ঠিক আছে, আমি একটা মোবাইল ফোন একটা তো রেক্টাঙ্গেল ব্লক দিয়ে আমি বানাচ্ছি। আচ্ছা, তো এবার তুই আমাকে বল এই মোবাইলের মধ্যে তোর ফাংশনাল কম্পোনেন্টস কি কি আছে বলে তোর মনে হয়? সবার প্রথমে মোবাইল শুনলে পরে ওর মধ্যে কি কি থাকবে তার তোর প্রথম জিনিস মাথায় কি আসে? ফার্স্ট থিং, টাচ স্ক্রিন, মোবাইল উইল হ্যাভ ব্যাটারি। ব্যাটারি, একদম ঠিক। ব্যাটারি, দিস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল অ্যাসপেক্ট অফ আ মোবাইল ফোন, কারণ এর ব্যাটারি যদি ভালো না হয় তাহলে পরে আমি মোবাইলটা রাখতে পারবো না, কারণ সারাদিন তো আমরা মোবাইলটা চার্জে লাগিয়ে রাখি না, হ্যাঁ। চার্জে খুলে তো ওটা বেশিরভাগ টাইমে ইউজ করি। সো ব্যাটারি, হুম। তো এই ব্যাটারির জন্য উই নিড আ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। মানে যখন তুই তোর মোবাইলকে চার্জ দিচ্ছিস তখন চার্জ হওয়ার সময় দি মোবাইল শুড রিলাই অন দি চার্জিং পাওয়ার, রাইট? হুম। দিস দি চার্জিং পোর্ট। ঠিক আছে, তারপরে তোর যখন ব্যাটারিটা চার্জ অলরেডি হয়ে গেছে দেন হুম। ইট মাস্ট ব্লক এনি চার্জেস দ্যাট আর কামিং থ্রু দি চার্জার। কারণ একটা ব্যাটারিকে ওভার চার্জ করলে দের ইজ অলওয়েজ আ পসিবিলিটি অফ দি ব্যাটারি এক্সপ্লোডিং।
ব্যাটারিটা বেশি গরম হবে, ওভার হিট হবে, অ্যান্ড ইট মাইট বার্স্ট। আর সেটা খুব একটা ভালো হবে না আমাদের হাতের জন্য বা আমাদের পকেটের জন্য। তো উই নিড আ পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম। তো সেই জিনিসটাই এইখানে ওরা দিয়েছে, পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, battery pack, battery management, and a charger. So these three components work together in unison to maintain your battery and power your phone. ঠিক আছে? নেক্সট কোন জিনিসটা তোর মাথায় আসে? ডায়াগ্রাম দেখতে হবে না, তোর মাথায় যেটা আছে সেটাই তুই আমাকে বল। টাচ স্ক্রিন ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লে, রাইট? তো দ্যাটস দি মেজর পার্ট অফ দ্য থিং। আমি এটাকে জাস্ট ছোট ছোট করে ব্লক আমি বানাচ্ছি, তো ডিসপ্লে। তো এবার আমরা ফোনের যে ডিসপ্লেটা আছে, আমরা ওই ডিসপ্লের মধ্যে শুধু কন্টেন্ট দেখি না, উই অলসো press on buttons, like we also use the touch screen of that display, right? হ্যাঁ, তো এবার এই টাচটাকে তোর ফোনের কোঅর্ডিনেটসে কনভার্ট করতে হবে, কোঅর্ডিনেটসে কনভার্ট করে সেই ইনফরমেশনটা প্রসেসরকে কনভে করতে হবে যাতে প্রসেসর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন চালাতে পারে। So for that, we require a display subsystem, which is this. So the display subsystem consists of a touch-sensitive interface, the display screen, আর এরই একটা পার্ট হচ্ছে কিবোর্ড। তো এই তিনটে জিনিস একসাথে একত্রে তোর ওই টাচটাকে একটা এক্স ওয়াই কোঅর্ডিনেটে কনভার্ট করে। ইনফ্যাক্ট তুই যদি চাস তাহলে পরে তোর মোবাইলের ডেভেলপার অপশনস অন করতে পারিস। তো ওই ডেভেলপার অপশনস অন করলে পরে ওখানে দেখবি একটা টাচ ফিডব্যাক বলে আই গেস ওই অপশনটার নাম। তো যখন তুই তোর স্ক্রিনে কোনো একটা জায়গায় প্রেস করবি দেখবি ও তোকে এক্স আর ওয়াই কোঅর্ডিনেটস দিয়ে দেবে ওই পার্টিকুলার পয়েন্টের যেখানে তুই প্রেস করেছিস। তো দ্যাট ইজ দি তোর কি বলবো ওয়ার্কিং অফ দি ডিসপ্লে সাবসিস্টেম, রেসপন্সিবিলিটি অফ দি ডিসপ্লে সাবসিস্টেম। নেক্সট কোন জিনিসটা তোর মাথায় আসে? সিপিইউ। সিপিইউ, রাইট? তোর মিডিয়াটেক হতে পারে, কোয়ালকমের সিপিইউ হতে পারে। মোর ওভার ওর সাথে যে গ্রাফিক্স ইউনিটটা আসছে সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ যারা পাবজি খেলে বা মোবাইলের মধ্যে গেমিং করে তাদের জন্য ওই জিপিইউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, জিপিইউ অ্যান্ড সিপিইউ বোথ অফ দেম। তো দ্যাট ইজ হোয়াট ইজ মেনশন বাই দিস ব্লক হিয়ার। তো এবার এই সিপিইউ দুটো জিনিসে ভাগ করা, একটা হচ্ছে তোর এপিইউ আর একটা হচ্ছে তোর জিপিইউ। কারণ একটা মোবাইলের সাইজ তো অনেক বড় না যে একটা ডেডিকেটেড সিপিইউ ডেডিকেটেড জিপিইউ থাকবে। সেই কারণে দে আর অল অন আ সিঙ্গেল চিপ। মোর ওভার আজকালকার দিনে এইখানে যতগুলো কম্পোনেন্টস দেখছিস বেশিরভাগ কম্পোনেন্ট একটা চিপের মধ্যে থাকে। তো ওই টাইপের চিপগুলোকে বলা হয় হচ্ছে এসওসি অর সিস্টেমস অন আ চিপ। ঠিক আছে? তো এগুলো ইনফ্যাক্ট তোর ওদের বানাতেও খুব কস্ট এফেক্টিভ হয়, ইটস চিপার, রাইট? তো এই সিপিইউ ব্লকটা হচ্ছে এখানে which has the APU, application processing unit, and a GPU, graphic processing unit, as well as the communications processor, digital signal processor, যারা তোর এই তোর আচ্ছা ঠিক আছে, এটা আমি একটু পরে আসছি। তার নেক্সট কোন জিনিসটা তোর মাথায় আসে একটা একটা মোবাইলের মধ্যে যেটা থাকতে পারে? নেক্সট কোন ফিচারটা তুই একটা মোবাইলের মধ্যে দেখে কিনিস? কল আসা যাওয়া। কল আসা যাওয়া। তো ফর দ্যাট উই নিড আ রেডিও ট্রান্সমিটার অ্যান্ড আ রিসিভার। So that is what this block does. RF transceiver মানে ট্রান্সমিশন অ্যান্ড রিসিভিং, এই দুটো জিনিসটাই ওই পার্টিকুলার সিস্টেমটা হ্যান্ডেল করে। মোর ওভার ইট ইউজেস দ্য সিম টু অথেন্টিকেট ইউ উইথ দ্য বেস স্টেশন। মানে তুই যখন ভোডাফোনের সিম লাগাস, ভোডাফোনের সিম লাগানোর পরে তুই ভোডাফোনের নেটওয়ার্ক অ্যাক্সেস করিস, ইউ ডু নট অ্যাক্সেস দ্য নেটওয়ার্ক অফ এনি আদার তোর অপারেটর, রাইট? তো এই সিমটা দিয়ে ভেরিফিকেশন করা, তারপরে তুই যখন কাউকে কল করিস তোর ভয়েসটা ট্রান্সমিট করা, অ্যাজ ওয়েল অ্যাজ ভয়েসটা তোর কি বলবো ওই আরেকজনের থেকে তোর কাছে পৌঁছানো, এই সব কিছু হ্যান্ডেল করে হচ্ছে রেডিও সিগন্যাল ম্যানেজমেন্ট। ঠিক আছে, গেল। তো এটা তুই আমাকে বললি হচ্ছে তোর কল, এই জিনিসটা হলো। আর কি থাকতে পারে? আর স্টোরেজ। স্টোরেজ, রাইট? তো স্টোরেজের মধ্যে আমরা এসডি কার্ড কতটা ও সাপোর্ট করে। মোর ওভার স্টোরেজ ক্যান বি অফ টু টাইপস, ইট কুড বি ইন্টারনাল স্টোরেজ ও এক্সটার্নাল স্টোরেজ। তো ইন্টারনাল মেমোরি কত, আমরা এক্সটার্নাল মেমোরি কতটা সাপোর্ট করতে পারে, এক্সটার্নাল মেমোরিতে কি কি জিনিসপত্র আছে সেটা কিভাবে অ্যাক্সেস হবে, এই সব কিছু প্লাস the RAM and ROM aspect of a তোর মোবাইল। ইনফ্যাক্ট মোবাইল ইজ অলসো let's say it's a computer after all, right? তো ওরও র্যাম লাগবে, ওরও রম লাগবে, রাইট? So everything comes under the storage part. Not the storage part. স্টোরেজ পার্টের মধ্যে শুধু ইন্টারনাল আর এক্সটার্নাল মেমোরি, এসডি কার্ড। মেমোরির জন্য আলাদা একটা ডেডিকেটেড সিস্টেম আছে, which is this. ঠিক আছে? এবার এটা বাদে আমাদের ফোনের মধ্যে আর কোন জিনিসটা ইম্পর্টেন্ট? ক্যামেরা ইজ ইম্পর্টেন্ট, রাইট? ক্যামেরা। সেলফি ক্যামেরা। তো এই ক্যামেরাও তোর একটা আলাদা তোর সিস্টেম।
কারণ এই যে সেন্সরটা আছে, এই সেন্সরের ডেটাটা হ্যাজ টু বি কনভার্টেড টু অ্যান ইমেজ ফাইল, and that has to be done by some system, some subsystem, and that is done by the camera unit or image signal processor. ঠিক আছে? এবার এই সব কিছু তো হলো, ডিসপ্লে হলো, স্টোরেজ হলো, কলিং হলো, তোর সিপিইউ হলো, জিপিইউ হলো, সবকিছু হলো, বাট সব থেকে ইম্পর্টেন্ট যেটা একটা ফোনের দরকার সেটা কি, যেটার জন্য ফোনটা আমরা নর্মালি ইউজ করি, সেটা কি? আহ, এই সবকিছুর মধ্যে বলতো কোন কোন জিনিসের জন্য ফোনটা আমরা ইউজ করি অ্যাপার্ট ফ্রম গেমিং এন্ড অল? ফোনটা কল। ইনভেন্ট করা কেন হয়েছিল? এক্স্যাক্টলি কলের জন্য। মোর ওভার আমরা ফোন ইউজ করি বেশিরভাগ অডিও পারপাসেস এর জন্য। হ্যাঁ, আমরা কথা বলি, সেটা অন্যের কাছে যায়, অন্যরা কথা বলে, সেটা আমাদের কাছে আসে। তো একটা অডিও সাবসিস্টেম দরকার। মনে আছে তোকে আমি এডিসি আর ডিএসি এর ব্যাপারে বলেছিলাম? অ্যানালগ টু হ্যাঁ, ডিজিটাল কনভার্টার, ডিজিটাল টু হ্যাঁ, অ্যানালগ কনভার্টার। হ্যাঁ, তো আমরা যে কথাটা বলি সেটা তুই আমাকে বলেছিলি কি দ্যাট ওয়াজ অ্যান অ্যানালগ সিগন্যাল। তো দিস হুম, অ্যানালগ সিগন্যাল হ্যাজ টু বি ডিজিটাইজড বিফোর ট্রান্সমিশন। তো হ্যাঁ, দ্যাট ইজ ডান থ্রু এডিসি। ইনফ্যাক্ট দেখ এখানে এর নিচে মাইক লেখা আছে। মোর ওভার যে কথাটা তুই শুনছিস দ্যাট ইজ ইন দ্য ডিজিটাল ফরম্যাট। তো সেটা হ্যাঁ, থেকে শোনার জন্য টু ড্রাইভ দ্য স্পিকার্স ইউ নিড অ্যান অ্যানালগ সিগন্যাল। You cannot drive a speaker with a digital signal. So for that, we have the DAC or the digital to analog converter. এটা হ্যাঁ, স্পিকারের সাথে কানেক্টেড, যেটা তোর এই ডিজিটাল ডেটাটাকে তোর অ্যানালগ হুম, সিগন্যালে কনভার্ট করে এন্ড ইট ড্রাইভস দ্য স্পিকার। তো এটা এখানে লেখা আছে। আর এই পুরো আচ্ছা, জিনিসটা হচ্ছে কোডেক। ঠিক আছে? তো কোডিং এন্ড ডিকোডিং অফ সিগন্যাল, এই পুরো জিনিসটা তোর এই সাবসিস্টেমটা হ্যান্ডেল করে। ঠিক আছে? হুম, সিম্পল জিনিস। মোবাইলের যা যা ফিচার হয় সেই ফিচার্স এর উপরেই কয়েকটা কয়েকটা ফিচারকে গ্রুপ করে এই মোবাইলের সিস্টেমটা বানানো হয়েছে, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা। তো এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট, জাস্ট একটু মাথায় রাখবে। এটা তোকে কেউ আঁকতে বলবে না পুরোপুরি, কম্পিউটারটা আঁকতে বলতে পারে, এটা তোকে কেউ পুরোপুরি আঁকতে বলবে না, বাট যদি জিজ্ঞেস করে তাহলে যাতে তুই অ্যাটলিস্ট বানিয়ে লিখতে পারিস, মানে তুই ব্যাপারটা জানিস অলরেডি। তোকে জাস্ট ফ্রেম হুম, করে কি পয়েন্টস গুলো ইনক্লুড করতে হবে অ্যান্সারে, এন্ড দ্যাটস ইট। আচ্ছা, আচ্ছা, তো সবার প্রথমে মোবাইল প্রসেসর, এটা একটু মার্ক করে নে। This is the brain of the smartphone. Of course, CPU is always the brain of anything. The CPU receives commands, makes instant calculations, plays audio or video, stores information, and sends signals throughout the device. ঠিক আছে, এটুকু মার্ক করে নে। এরপরে the CPU is further divided into two subsystems, that the communication processing unit and the three subsystems, sorry, communication processing unit, application processing unit, and graphical processing unit. তো এই তিনটে একটু দেখে নেওয়া যাক, এই তিনটে কি জিনিস। হুম, আচ্ছা, তো কমিউনিকেশন প্রসেসিং ইউনিট কিসের জন্য রেসপন্সিবল? ইট ইজ রেসপন্সিবল ফর অথেন্টিকেটিং ইউ উইথ দি বেস স্টেশন, ফর ট্রান্সমিশন অফ ইউর ভয়েস থ্রু দি নেটওয়ার্ক। এই জিনিসটার জন্যই কমিউনিকেশন প্রসেসিং ইউনিটটা রেসপন্সিবল। তো এখানে কি হুম, বলা আছে? This subsystem is responsible for making and receiving phone calls on a mobile handset. It has a digital signal processor that helps it to work with RF transceiver and the audio subsystem. এটা একটু মার্ক করে নে। এরপরে এই রেডিও সিগন্যাল ম্যানেজমেন্ট ইউনিট, হ্যাঁ কিছু বলছিলিস? না, না, আচ্ছা আচ্ছা। এরপরে এর মধ্যে পড়ে হচ্ছে রেডিও সিগন্যাল ম্যানেজমেন্ট ইউনিট, which is responsible for connecting SIM, which provides type of modem to the base station through radio signals. এটা একটু পড়ে নিস। রেসপন্সিবল ফর কানেক্টিং সিমস টু বেস স্টেশন থ্রু রেডিও সিগন্যালস। ঠিক আছে? এরপরে আমাদের আসছে হচ্ছে অ্যাপ্লিকেশনস প্রসেসিং ইউনিট। তো এই অ্যাপ্লিকেশন প্রসেসিং ইউনিটের কাজ কি? যখনই তুই কোনো একটা অ্যাপ চালাস, তখন দেখবি, ধরে নে তুই কোনো একটা পার্টিকুলার অ্যাপে আছে, অ্যাপটা খুললি, অ্যাপটা খোলার পরে তুই সাপোজ ওই অ্যাপটাকে বন্ধ করে দিয়ে, মানে বন্ধ না, তুই হোমে ক্লিক করে তুই আরেকটা অ্যাপ খুললি। হুম, সেকেন্ড অ্যাপটা খোলার পরে ইফ ইউ ওয়ান্ট টু সুইচ ব্যাক টু দ্য ফার্স্ট অ্যাপ, ইউ ক্যান ইজিলি ডু সো বাই হিটিং অন দ্য বাটন নেক্সট টু হোম। হ্যাঁ, মানে আমাদের তো এরকম তিনটে বাটন থাকে না, একটা হচ্ছে আমাদের হোম, আরেকটা হুম, হচ্ছে ব্যাক, আর আরেকটা এটা। হ্যাঁ, তো এটাতে ট্যাপ করে তুই ওই ওপেন অ্যাপস গুলো খুলতে পারিস, হুম, রাইট? তারপরে তুই হ্যাঁ, অ্যাপটা সুইচ করতে পারিস অ্যাপে। তো হ্যাঁ, এবার অ্যাপে যখন তুই সুইচ করিস, নিশ্চয়ই তুই নোটিস করেছিস দ্য সুইচ ইজ ইনস্ট্যান্টেনিয়াস, ইউ ডোন্ট নিড টু ওয়েট ফর ইট টু লোড, রাইট? হ্যাঁ, তো এই পুরো জিনিসটা হ্যান্ডেল করে অ্যাপ্লিকেশন প্রসেসিং ইউনিট। The subsystem is responsible for governing, controlling all types of operations taking place on a mobile system by running various types of mobile applications. ঠিক আছে? হুম, আচ্ছা, এবার যেটা আমি তোকে বলছিলাম কি these days the major components of a CPU are stored on a single chip. They are not divided into multiple chips, they are stored on a single chip. And this single chip is called system on a chip or SoC chip.
এটা কেন দরকার? এটা এই কারণে দরকার বিকজ দি এসওসি চিপ কনজিউমস লট লেস পাওয়ার কম্পেয়ার্ড টু অল দি ইউনিট সেপারেটেড ইন্টু ডিফারেন্ট চিপস। স্বাভাবিক কথা, আমাদের কাছে যদি একটা ছোট্ট চিপ থাকে যেখানে ওদের ইন্টারনাল সাবসিস্টেমের মধ্যে কমিউনিকেশনের পাথটা খুব ছোট, অবভিয়াসলি সেটা খুব কম পাওয়ার কনজিউম করবে, রাইট? তো সেটাই এখানে বলেছে, তো এসওসি চিপস কনজিউমস লেস পাওয়ার কম্পেয়ার টু আদার অল্টারনেটিভস। এটা একটু মার্ক করে নাও। আচ্ছা, এরপরে এই বাকি যে সাবসিস্টেম গুলো আছে এই সাবসিস্টেম গুলোর ব্যাপারে তুই একটা দুটো পয়েন্ট জানলেই হবে। সেটা হচ্ছে প্রথমত ডিসপ্লে সাবসিস্টেম। তো দিস সাবসিস্টেম ইজ রেসপন্সিবল ফর প্রোভাইডিং ডিসপ্লে ফ্যাসিলিটিস, টাচ সেন্সিটিভ ইন্টারফেস অ্যান্ড টাচ সেন্সিটিভ কিবোর্ডস, যেটা ডিসপ্লে করে টাচটাকে কোঅর্ডিনেটসে কনভার্ট করা অ্যান্ড ইউজিং দ্য কিবোর্ড, এভরিথিং ইজ হ্যান্ডেল বাই দি ডিসপ্লে সাবসিস্টেম। নাও এরপরে আমাদের ক্যামেরা সাবসিস্টেম আমাদের ফটো তুলতে হেল্প করে। তো ইট কনভার্টস দি ইমেজ সেন্স ডেটা ইনটু পিকচার which is stored on your SD card or internal memory. তো ক্যামেরা সাবসিস্টেমের ব্যাপারে কি বলা আছে? This subunit is designed to deliver a tightly bound image processing package and enables an improved overall picture and video experience. এটা একটু একটু টাফ ওয়ার্ডের একটা সেন্টেন্স, মানে হচ্ছে বেসিক্যালি ইট প্রোভাইডস ইউ উইথ অল দি হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার নেসেসারি টু কনভার্ট টু স্টোর অ্যান ইমেজ অর টু ক্লিক অ্যান ইমেজ অর টু ক্লিক আ ভিডিও, দ্যাটস ইট। আচ্ছা, নাও লেটস কাম টু মোবাইল সিস্টেম মেমরি। তো এবার সিস্টেম মেমরি আর অফ টু টাইপস, র্যাম অ্যান্ড রম। তো এই র্যাম, অ্যাজ উই অল নো, কি যখনই আমরা কোনো একটা অ্যাপ খুলি বা যখনই আমাদের ওএস লোড হয় আমাদের ফোনে, তো a significant portion of the RAM is utilized by the OS. In fact, তুই যদি রানিং অ্যাপ সেকশনে যাস কখনো সেটিংসে, তুই দেখবি যে তুই যদি কোনো অ্যাপ খুলে না রাখিস, মানে লেটস সে তুই মোবাইলটাকে রিস্টার্ট করেছিস and after you have restarted there are no apps running on your phone currently, but still তোর র্যামের কিছুটা অংশ দেখবি সবসময় কনজিউম থাকে। লেটস সে তোর ফোন যদি 3 GB র্যামের হয় তাহলে পরে অ্যাটলিস্ট 1 GB মিনিমাম তো কনজিউম সবসময় থাকবে। তো এটাকেই কনজিউম করে রাখে দি অপারেটিং সিস্টেম অফ দি মোবাইল ফোন, ঠিক আছে? তো এখানে যেটা বলছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমরি, ইট ইজ দি ওয়ার্ড মেমরি অফ ইউর মোবাইল সিস্টেম। এটা একটু মার্ক করে নে। The installed mobile apps when run are first loaded in the RAM and then executed. These apps remain in the RAM after you are no longer using them and they are shifted to the background. বাস, এটুকু একটু মার্ক করে নে, হয়ে গেল। আচ্ছা, তো এরপরে যে জিনিসটা ওরা বলেছে সেটা খুবই স্বাভাবিক জিনিস। দ্য মোর র্যাম ইউ হ্যাভ অন আ স্মার্টফোন দ্য বেটার পারফরমেন্স ইউ ক্যান এক্সপেক্ট আউট অফ ইট। কারণ তাহলে বেশি অ্যাপ তোর ব্যাকগ্রাউন্ডে থাকবে, বেশি অ্যাপ তোর র্যামের মধ্যে থাকবে, আর যখন তুই একটা অ্যাপে সুইচ করবি টাইম উইল নট বি কনজিউমড ইন ট্রান্সফারিং দি অ্যাপ ফ্রম ইউর এসডি কার্ড অর ইন্টারনাল স্টোরেজ টু দি র্যাম, আর খুব ইনস্ট্যান্ট সুইচ হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে রম। তো এই রম ইজ বেসিক্যালি ইওর মোবাইলস ইন্টারনাল স্টোরেজ। এবার রম মানে তো রিড অনলি মেমোরি, বাট তুই আমাকে বলবি যে ইন্টারনাল স্টোরেজে তো আমি ফাইল অ্যাডও করতে পারি, ডিলিটও করতে পারি। তো বেসিক্যালি রমের তো অনেকগুলো ক্যাটাগরি আমরা আগের আগের ক্লাসে শিখেছিলাম, তাই না? ইপ্রম, প্রম, তারপরে তোর কি বলবো, ফ্ল্যাশ মেমোরি, রাইট? তো এরকম ভাবেই তোর মোবাইলের মধ্যে বেসিক্যালি ইপ্রম ইউজ করা হয়, ইলেকট্রনিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তো সেই কারণে ইউ ক্যান রাইট অ্যান্ড রিড অফ ইউর ইন্টারনাল স্টোরেজ, তাই না? এটা একটু মার্ক করে নে। The ROM or read-only memory is a part of mobile's internal storage and it is not accessible for users to write and is thus referred to as read-only memory. তো এটা একটা মার্ক করে না। তারপরে হচ্ছে the ROM is basically flash memory or technically EEPROM. আচ্ছা, আর এটা the ROM is a part of the mobile system internal storage where operating system resides. Just এইটুকু। But we can still change our operating system, that is through a process called flashing. কম্পিউটারের সাথে কানেক্ট করে আমরা তোর ওই ওএস টাকে ওভাররাইড করতে পারি, কাইন্ড অফ লাইক উই ফরম্যাট আ কম্পিউটার। সেরকম ভাবেই আমরা মোবাইলের ওএস চাইলে চেঞ্জ করতে পারি। আর তারপরে এই নোট, যেটা অনেকবার এখানে তুই দেখেছিস, RAM is a volatile memory, it loses its contents when you switch off the device. বাস, মার্ক করা হয়ে গেল বলিস? হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। এরপরে স্টোরেজ ইউনিটটা দেখে নেওয়া যাক। তো external storage unit of a mobile system is also referred to as expandable storage. It comes in the form of SD cards, micro SD cards, etc.
It is the storage which can be removed easily by you and can be used for storing pictures, videos, and the likes. Bas, এই তিনটে point। আচ্ছা, এরপরে the power management subsystem, battery, যেটা নিয়ে ডিসকাস করলাম সেটা একটু মার্ক করে নেন। This subsystem is responsible for providing power to a mobile system. The mobile systems work on limited power provided through an attached battery unit. This subsystem has a battery management system that works with a battery charger and a battery unit and provides power to the mobile system in required form. পুরো জিনিসটাই বেসিক্যালি বাট পয়েন্ট ওয়াইজ মার্ক করিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তো এবার টাইপস অফ সফটওয়্যারের মধ্যে ওরা হার্ডওয়্যার আর সফটওয়্যারের ডিস্টিংগুইশটা বলেছে, ডিফারেন্সটা বলেছে, তো সেটা একটু মার্ক করে নেন। ডেফিনিশন অফ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, এখানে ছোট্ট করে ডেফিনিশন লিখে রাখতে পারিস। তো হার্ডওয়্যার রিপ্রেজেন্টস দ্য ফিজিক্যাল এন্ড ট্যানজিবল কম্পোনেন্টস অফ এ কম্পিউটার। ইউ অলরেডি নো দ্যাট, ছোটবেলা থেকে অনেকবার পড়ে এসেছিস। Components that can be seen and touched, input devices, output devices, CPU, hard disk, printer, etc. are examples of computer hardware. Mark করে নেন। আচ্ছা। Software represents a set of programs that govern the operation of a computer system and make the hardware run. And software can be broadly classified into two categories: system software and application software. তো সিস্টেম সফটওয়্যার এক্সাম্পল কি? সিস্টেম সফটওয়্যার এক্সাম্পল হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসর, অপারেটিং সিস্টেম, এক্সেট্রা, মানে যেগুলো তোর সিস্টেমকে চালাতে হেল্প করে, রাইট? আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? ওর এক্সাম্পলটাকে বলি তাহলে তো বুঝতে সুবিধা হবে। যেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এমএস পেইন্ট, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, ভিএলসি মিডিয়া প্লেয়ার, এক্সেট্রা। তো these softwares are built to serve a particular application. তুই অ্যাডোবি ফটোশপ কখনো ইউজ করবি না ফর ওয়াচিং আ মুভি। You'd use VLC media player or a Windows media player, for instance, right? So application specific softwares are called application softwares. System softwares are those which handle our system, which handle the management of our system. কারণ আমাদের সিস্টেমে তো অনেক কিছু থাকে যেটা একসাথে চলতে থাকে। ইনফ্যাক্ট কারেন্টলি যে আমার কম্পিউটারের মধ্যে এখন কত কিছু একসাথে চলছে। আমি এই ব্রাউজারটা চালিয়ে রেখেছি, আমি আমার এই কি বলবো নিজেকে যাতে তোকে দেখাতে পারি সেই কারণে এই ওয়েবক্যামের ফিডটা আমি এখানে পাচ্ছি। মোর ওভার আমি এখানে এই তোর স্ক্রিনটাকে রেকর্ড করছি, তার সাথে তোর নেটওয়ার্কে ব্যান্ডউইথ ইউজেজ হচ্ছে, আমার কথা তোর আমার স্ক্রিনের কন্টেন্ট সবকিছু তোর কম্পিউটারে যাচ্ছে। তো কত কিছু একসাথে চলছে। You need a management system, a software that would manage each and every aspect of these things, কারণ অনেক কিছু একসাথে ব্যাকগ্রাউন্ডে চলে। যখন তুই নিজের প্রোগ্রাম কম্পিউটারে চালাস, your program is not the only thing that is running on your computer. Apart from your program, there are a heck lot of things that are running on your computer. So all of these things are managed by the operating system, which is a system software. আচ্ছা, এবার সিস্টেম সফটওয়্যার ডেফিনিশনটা একটু মার্ক করে নাও। The software that controls the internal computer operations, that's reading data from input devices, transmitting processed information to output devices, checking system components, converting data or instructions to computer in understandable form, is known as a system software. তারপরে সিস্টেম সফটওয়্যারের দুটো ক্লাসিফিকেশন: অপারেটিং সিস্টেম এন্ড ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আর এখানেও ডেফিনিশনটা ছোট করে দেওয়া আছে। আচ্ছা, তো এই অপারেটিং সিস্টেম তোদের আগের সিলেবাসের মধ্যে একটু ডিটেইলডে ছিল, বাট এখন আমরা ডিটেইলস এর একটু উপর রেখেছি, such that you have a fair idea about what an operating system is and how does it work. More important, so এই ডেফিনিশনটা একটু মার্ক করুন। An operating system is a program which acts as an interface between the user and the hardware. তো আমাদের এই অপারেটিং সিস্টেমই কিন্তু আমাদেরকে একটা ইউজার ইন্টারফেস দিচ্ছে, যে ইন্টারফেস দিয়ে আমি এখানে ট্যাব সুইচ করতে পারছি, তারপরে আমি স্টার্ট মেনু খুলতে পারছি, এখান থেকে প্রোগ্রাম চালাতে পারছি। তো দিস ইন্টারফেস, অর মোর স্পেসিফিক্যালি দি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ইজ প্রোভাইডেড বাই দি ওএস। ঠিক আছে? GUI stands for graphical user interface, and this is a command line interface, or CLI. GUI is of course better than a CLI, because CLI ইউজ করতে গেলে, কমান্ড প্রম্পট ইউজ করতে গেলে আমাদেরকে অনেক কমান্ডস মুখস্থ করতে হয়, সেগুলোকে লিখে লিখে আমাদেরকে চালাতে হয়। ফর এক্সাম্পল, লেট মি জাস্ট ক্লোজ দিস এন্ড ওপেন আপ আ কমান্ড প্রম্পট। তো ধরে নে I need to display, I need to see what folders are there in this folder, right? তো আমাকে যদি সেটা ফোল্ডারে দেখতে হয়, আমি কি করব? আমি সিম্পলি এখানে ক্লিক করব, ওই ফোল্ডারটা খুলবো। সাপোজ সি তে রণজয়তে ছিল, কোথায় গেল?
আর 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 আচ্ছা ইউজার্স আর অনেক জায়গা ছিল। এখান থেকে আমি ডিরেক্টলি পুরো দেখে নিতে পারি কি কি ফোল্ডার আছে। বাট এই সেম কাজটা যদি আমাকে কমান্ড প্রম্পটে করতে হয়, I would need to write in type in some commands such as dir, which stands for directory listing. এন্টার মারলে ও তোকে সব কটা দেখাবে। ঠিক আছে? ইনফ্যাক্ট আমি যদি এখান থেকে কোনো একটা ফোল্ডার খুলতে চাই, লেটস সে আমি পিকচার্স ফোল্ডারটা খুলতে চাই, বা হ্যাঁ পিকচার্স ফোল্ডারটা খুলি। তো পিকচার্স ফোল্ডারটা খোলার জন্য আমি জিইউআই তে কি করতে পারি, আই ক্যান সিম্পলি ডাবল ক্লিক অন ইট এন্ড দ্য ফোল্ডার উড ওপেন। হ্যাঁ বাট সেই সেম জিনিসটা যদি আমাকে কমান্ড লাইন ইন্টারফেসে করতে হয়, I would need to know the command. So the command is cd followed by the name of the folder. So that's pictures. Let's press enter and we are inside of pictures. তো বুঝতেই পারছিস, a GUI interface is much better than a command line interface. হুম মানছিস নাকি মানছিস না? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। অল রাইট। তো এটা হলো তো এটা একটু মার্ক করে, দ্য মেজর কম্পোনেন্টস অফ কম্পিউটার সিস্টেম আর হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, application program routines and humanware, the users। এটুকু মার্ক করে না, তারপরে বলিস আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, ওকে। আচ্ছা, এটা একটু মার্ক করে নে। Hardware provides the basic computing resources. The application program routines define the ways in which these resources are used to solve computing problems of the users, and the operating system controls and coordinates the use of hardware among the various application programs for various users. Okay? হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে what are the different kinds of operating systems? তো এটা একটু মার্ক করে নে। So the different kinds of operating systems are single user OS, multi-user OS, time sharing OS, real-time OS, multi-processing OS, and distributed operating system. তো single user operating system কি জিনিস? তো এই আমরা single যেগুলো user operating system, হ্যাঁ, আমরা যেগুলো ইউজ করছি। না ওটা সিঙ্গেল ইউজার না, এটা মাল্টি ইউজার। কারণ আমরা এখানে অ্যাকাউন্টস ক্রিয়েট করতে পারি না সেটিংসে গিয়ে। ও হ্যাঁ We can have multiple users in our operating system. হুম তো সেই কারণে আমরা যেটা কারেন্টলি ইউজ করি উইথ দ্যাট ইজ নোন অ্যাজ আ মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তো এর এক্সাম্পল হচ্ছে উইন্ডোজ, বা স্পেসিফিক্যালি তোর এভরিথিং অ্যাবাভ উইন্ডোজ এক্সপি, এক্সপি অ্যান্ড অ্যাবাভ আর এক্সাম্পলস অফ মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম কি? সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের উইন্ডোজ এক্সাম্পল 95 না ডস। 10 এই কারণে ডস, কারণ এখানে ইউজারের কোনো কনসেপ্ট নেই। এখানে আমাদের এখানে কি, যখন আমরা উইন্ডোজের মধ্যে ইউজার্স বানাই, আই গেট টু ডিফারেন্ট ফোল্ডার্স ফর টু ডিফারেন্ট ইউজার্স। হুম একজনের সেপারেট ডকুমেন্টস এর ফোল্ডার থাকবে, আরেকটা ইউজারের সেপারেট ডকুমেন্টের ফোল্ডার্স থাকবে। বাট ইন ডস দ্যাটস নট দ্য কেস, দ্যার ইজ জাস্ট আ সিঙ্গেল ইউজার। যে কম্পিউটারটা অ্যাক্সেস করবে সে সবকিছু দেখতে পারবে, বি ইট আ ফাইল অফ ওয়ান ইউজার, বি ইট আ ফাইল অফ আনাদার ইউজার, হুম রাইট? এরপরে যে তোর এই টাইম শেয়ারিং ওএস আছে, এই টাইম শেয়ারিং ওএস আগেকার দিনে ইউজ হতো, যেখানে তোর কম্পিউটার সিস্টেম ওয়াজ ইউজড অফ আ সার্ভার, তখন টাইম শেয়ারিং ওএস ইউজ হতো। এর এক্সাম্পলস গুলো এখন আমার মনে নেই, বাট এটা অনেক আগেকার দিনে ইউজ হতো, এখন খুব একটা ইউজ হয় না। নেক্সট জিনিসটা হচ্ছে রিয়েল টাইম ওএস। তো এই রিয়েল টাইম ওএস কোথায় ইউজ হয়? এই রিয়েল টাইম ওএস ইউজ হয় হচ্ছে তোর কি বলবো ইন্ডাস্ট্রিয়াল প্লান্টসে, বা তোর কি বলবো এই এভিয়েশনে, এভিয়েশন কন্ট্রোলসে। ঠিক আছে? তো রিয়েল টাইম ওএস মানে কি, রিয়েল টাইম ওএস এর কাজ কি জানিস কি? রিয়েল টাইম ওএস এর কাজ কি? আচ্ছা, তো রিয়েল টাইম ওএস এর কাজ হচ্ছে, তুই যদি নর্মাল একটা জিনিস দেখিস, ও আমাদের আচ্ছা মানে হ্যাক হয়ে যায় রিয়েল দেখেছিস? টাইম ফিড দেয়। হ্যাঁ, রিয়েল টাইম ফিডব্যাক একদমই ঠিক। বাট রিয়েল টাইম ফিডব্যাকটার মানে কি, এটা এক্সাম্পল দিয়ে বোঝা যায়। আমাদের কম্পিউটার মাঝে সাঝে হ্যাং হয়ে যায় দেখেছিস? হুম কোনো একটা অ্যাপ্লিকেশন চালালাম, অ্যাপ্লিকেশনটা কিছু একটা প্রবলেম হলো, অ্যাপ্লিকেশনটা নট রেসপন্ডিং চলে আসলো, রাইট? তো যদি ওই অ্যাপ্লিকেশনটা নট রেসপন্ডিং দেখায়, তাহলে পরে সেই সিচুয়েশনে আমি অন্য কোনো অ্যাপ্লিকেশন খুলতে পারবো না, বিকজ আর কম্পিউটার ইজ হ্যাংড আপ, ইজ হুম জ্যামড আপ। যতক্ষণ পর্যন্ত ওই হ্যাংটা না সরছে, অন্য কোনো ওএস, অন্য কোনো অ্যাপ্লিকেশন চালানো যাবে না। But think in terms of industrial plants, যেখানে various conveyor belts, various grinders, and everything is controlled by a computer. তো ধরে নে ফর সাম ইনস্টেন্স একটা লোক ভুল করে একটা কনভেয়ার বেল্টের মধ্যে পড়ে গেল, মানে ওর সিজার হলো, সিজার হয়ে কনভেয়ার বেল্টের মধ্যে পড়ে গেল। হ্যাঁ আর কনভেয়ার বেল্টের মধ্যে পড়ার পর লেটস সে ইটস আ ফ্যাক্টরি অফ ফর মেকিং চিপস, ঠিক আছে? তো
যেই স্টেজে ও দেখছিল কি সব ঠিকঠাক আছে কিনা, সেই স্টেজে ওর কি বলবো, হি হ্যাড এ সিজার এন্ড হি ফেল অন দি কনভেয়ার বেল্ট। এবার এই কনভেয়ার বেল্ট ইজ গোয়িং টু দ্য ফ্রায়ার সেকশন, যেখানে হট অয়েল আছে, যেখানে তোর চিপস গুলো ফ্রাই হবে, রাইট? হ্যাঁ নিশ্চয়ই ও বা ওর কলিগ চাইবে না কি ওই লোকটা তোর ফ্রাই হোক এখানে। তো কি করবে, তার অন্য কোনো কলিগ যদি দেখে এরকম এরকম সিচুয়েশন হয়েছে, দে উইল ইমিডিয়েটলি প্রেস দি এমার্জেন্সি স্টপ বাটন, হ্যাঁ রাইট? এবার আমি কি বললাম, এভরিথিং ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট ইজ কন্ট্রোলড বাই সাম ফর্ম অফ এ কম্পিউটার। তো এই স্টপ বাটনও একটা ইন্টারাপ্ট that has to be processed by a computer and then the other systems have to be halted. তো যদি এই অপারেটিং সিস্টেমটা স্টপ, তোর ইন্টারাপ্টটা পাওয়ার পরে যদি বন্ধ না হয়, ও যদি হ্যাং হয়ে থাকে, তাহলে দিস পার্সন উইল লুজ হিজ লাইফ এন্ড দ্যাট ইজ নট এক্সপেক্টেড। তো সেই কারণে রিয়েল টাইম ওএস ইউজ করা হয়। তো রিয়েল টাইম ওএস এর মধ্যে সব থেকে ভালো বেনিফিট হচ্ছে, ফর এনি ইনপুট দেয়ার ইজ আ ভেরি শর্ট ডিলে ইন দ্য প্রসেসিং অর আউটপুট। এভরি ইনপুট ইজ প্রসেসড ইন আ ম্যাটার অফ milliseconds. So the response time is very good in case of a real-time operating system. Same goes for aviation system as well. তো এভিয়েশন সিস্টেমে তুই হয়তো জানবি যে তোর এই ফ্লাইট ট্রাফিক কন্ট্রোলার যারা থাকে, so তারা যে ফ্লাইটের তোর পাথ গুলো তোর কি বলবো সেট করে, তারা কি তারা বেশিরভাগ অল্টিটিউড সেট করে, রাইট? হ্যাঁ তো লেটস সে এটা 50,000 ফিট, আমি ঠিক জানি না কতটা হয়, এ সাপোজ 50,000 ফিটে উঠছে, আর এই প্লেনটা সাপোজ 40,000 ফিটে উঠছে, রাইট? এবার যদি কোনো ওই এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম যদি ডিটেক্ট করে যে সেম অল্টিটিউডে দুটো প্লেন উঠছে, there is a chance of collision. হ্যাঁ So the people at the air traffic control system should be alerted of that, and that should be done in an instant. কারণ যদি ইনস্ট্যান্টে না করে, if there is even a slight delay, then these two planes will collide and the people will lose their life, and that is not what we want. তো সেই কারণে সেই সব জায়গায় রিয়েল টাইম ওএস ইউজ করা হয়, যেখানে তোর ইনপুটের সাথে আউটপুটের ডিলেটা খুবই কম। ব্যাপারটা বোঝাতে পেরেছি রিয়েল টাইম ওএস কি জিনিস? আচ্ছা, এরপরে হচ্ছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম। তো মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম, আমাদের অপারেটিং সিস্টেম গুলো অ্যাকচুয়ালি মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম বলতে পারিস। না নাকি না 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 মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম নয় আমাদের গুলো। তো মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেমস আর দোজ অপারেটিং সিস্টেমস which work with multiple processors. তো কখনো তুই গুগলের সার্ভারের ছবি দেখেছিস ইন্টারনেটে? হ্যাঁ ভিডিও দেখেছি। হ্যাঁ দেখেছিস। তো আমি ইনফ্যাক্ট এখন তোকে দেখিয়েও দিচ্ছি, দাঁড়া। গুগল সার্ভার, আচ্ছা, এগুলোকে ক্লাউড সার্ভার বলা হয়। এখান থেকে জাস্ট একটা তোর ছবি আমি বের করে রাখি। তো এখানে যে তোর প্রত্যেকটা র্যাক দেখছিস, প্রত্যেকটা র্যাকের মধ্যে অনেক ইন্ডিভিজুয়াল কম্পিউটার রাখা আছে। It is not possible to create a single computer that would match the performance or the productivity of all these computers combined. তো সেই কারণে টাকা ওয়েস্ট করা হয় না একটা সিঙ্গেল পাওয়ারফুল কম্পিউটার বানানোর জন্য। কি করা অনেক হয়, কত ছোট ছোট অনেক কম্পিউটারকে একসাথে মিলে কাজ করানো হয়। তো কি, তো প্রসেসিংটা হ্যাজ টু বি ডিভাইডেড বিটুইন ডিফারেন্ট প্রসেসরস, and that is the job of a multi-processing operating system. আচ্ছা, নেক্সট উই হ্যাভ ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। তো ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের কাজ কি? ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে তোর ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল রিজিয়ন্সে যে কম্পিউটার গুলো আছে তাদেরকে কানেক্ট করা। ফর এক্সাম্পল গুগলের সার্ভার তো একটা নয়, এটা বিভিন্ন কান্ট্রিতে ছড়ানো ছেটানো, তাই না? এবার ধরে নে তুই হ্যাঁ বিভিন্ন কান্ট্রিতে ছড়ানো ছেটানো। আচ্ছা এক মিনিট দাঁড়া, এটাকে আমি একটু ডুপ্লিকেট করি। আচ্ছা, তো লেটস সে গুগল ড্রাইভ ওই সার্ভারটা, ধরে একটা সার্ভার আছে ইউরোপে, আরেকটা সার্ভার আছে লেটস সে এক মিনিট দাঁড়া, আরেকটা সার্ভার আছে তোর ধরে নে ইন্ডিয়াতে। এবার ইন্ডিয়াতে কোথায় কোথায় সার্ভার আছে? ইন্ডিয়াতে ধরে নে কলকাতায় না, ধরে নে মুম্বাইতে একটা সার্ভার আছে, রাইট? এরপরে ধরে নে তোর কি বলবো, কলকাতায় একটা সার্ভার আছে, ওকে? তো এই সার্ভার গুলো গুগল ড্রাইভের ধরে না ছড়ানো ছেটানো, রাইট? বাট দিস সার্ভার্স হ্যাভ টু ওয়ার্ক অ্যাজ আ সিঙ্গেল ইউনিট।
কারণ তুই নিশ্চয়ই পছন্দ করবি না যে গুগল ট্রেনে যে যখন তুই একটা ফাইল আপলোড করছিস ও তোকে বলবে সিলেক্ট আ সার্ভার টু চুজ ফ্রম, নিশ্চয়ই তুই সেটা হ্যাঁ, পছন্দ করবি না। না, কারণ তুই কি করে জানিস কোন সার্ভারে আপলোড করলে তোর ভালো লাগবে? হুম, সেটা তো এই সিস্টেমকে নিজ থেকে ডিসাইড করে নেওয়া উচিত। তো হ্যাঁ, এই জিনিসটা তোর করে হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। So this distributed operating system makes these distributed computers, which are at different geographical locations, work as a single unit. ঠিক আছে? হুম, যাতে আমাদের এন্ড ইউজারদের ইউজ করতে সুবিধা হয়। তো সেইটাকে ম্যানেজ করে দি ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। ঠিক হ্যাঁ, আছে? আচ্ছা, এরপরে ল্যাঙ্গুয়েজ প্রসেসটা করাই, এটা করেই আজকের থিওরি পার্টটা শেষ। আচ্ছা, তো ল্যাঙ্গুয়েজ প্রসেসর কি? তো ল্যাঙ্গুয়েজ প্রসেসর ইজ বেসিক্যালি a translator that converts the source code into a machine code, the source code written by a human to the machine understandable code. ঠিক আছে, তো এটা একটু মার্ক করে নে। ল্যাঙ্গুয়েজ প্রসেসর ইজ a special type of a computer software or program that can translate the source code into an object code or machine code. তো এবার প্রোগ্রামিং যখন আমরা করছি আমাদেরকে কয়েকটা টার্মস এর ব্যাপারে ফ্যামিলিয়ার হওয়া উচিত। ইনফ্যাক্ট তুই যেহেতু আইসিএসসি তে পড়েছিস তুই আই গেস এইসব অলরেডি জানিস। সোর্স কোড কি, বাইট কোড কি, হ্যাঁ, মেশিন কোড কি অলরেডি হয়তো জানিস। তো হুম, তাও এখানে একটু ডেফিনেশন গুলো মার্ক করে নে। আর সোর্স কোড রেফার্স টু দ্য প্রোগ্রাম কোড রিটেন বাই আ প্রোগ্রামার ইন আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ পাইথন, জাভা, সি প্লাস প্লাস এটসেট্রা। ওকে, হুম, and the object code usually refers to a code in machine language or binary code, a language that computer can directly understand and can run on the hardware, right? এবার এই ল্যাঙ্গুয়েজ প্রসেসর আমাদের কাছে তিনটে টাইপের হয়, একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা ইন্টারপ্রেটার, একটা কম্পাইলার। আচ্ছা, এবার এটা ডেফিনেশন আমি তোকে মার্ক করে দিচ্ছি, আর এটার ব্যাপারটা নাহলে অথবা ঠিক আছে আমি জাস্ট তোকে বলে দিচ্ছি তাহলে এই সুবিধা হবে। আচ্ছা, তো না অথবা দেখিয়ে দিই, রিয়েলি ফিল ব্যাড কি আমি তোকে এটা তোকে ভালো করে বোঝাচ্ছি না। আচ্ছা, আমি তোকে একটা সিনারিও দিচ্ছি। ধরে নে তোদের ক্লাসে টিচার বেঙ্গলি পড়াচ্ছে। ওকে, আচ্ছা দাঁড়া, আমি খুব একটা ভালো আঁকতে পারি না তাই আমি স্টিক ফিগার আঁকছি। আচ্ছা, বেঙ্গলি। আর ধরে নে তোদের স্কুলে কিছু ফরেন স্টুডেন্টসরা এসছে যাদের রবীন্দ্রনাথের ট্রান্সলেটেড স্টোরি আর পোয়েম পড়ে তারা মুগ্ধ হয়েছে, তাই তারা বাংলা ল্যাঙ্গুয়েজটা শিখে তারা তোর কি বলবো এই রবীন্দ্রনাথের অ্যাকচুয়াল স্ক্রিপচার পড়তে চায়। ইনফ্যাক্ট দ্যাটস এ ভেরি গুড থিং। তো ধরেন এরকম একটা সিনারিও। ওকে, আচ্ছা, তো লেটস সে দেয়ার ইজ ওয়ান পারসন who is from Russia, and there's another guy who is from Germany. Okay, and let's say you are friends with them. আর এটা হচ্ছে আমি এটা তোকে একটা ডিফারেন্ট কালার দিয়ে আঁকি, and let's say this is you, স্বয়ং। ওকে, আচ্ছা, এবার যে রাশিয়া থেকে এসছে আমি ধরে নিচ্ছি যে সে রাশিয়ান জানে আর সে ইংলিশ জানে, আর যে জার্মানি থেকে এসছে সে জার্মান জানে আর সে ইংলিশও জানে। ওকে, হ্যাঁ, আর about you, you know these languages, you know Bengali, you know English, and you know Russian and German. Okay, আচ্ছা, এবার ম্যাম সাপোজ বেঙ্গলি ক্লাস পড়াচ্ছে, বাট সে বেঙ্গলি ক্লাসের মধ্যে বাংলাতেই পুরোপুরি নিজের ক্লাসটা ডেলিভার করলো, লেকচারটা ডেলিভার করলো, তাই যারা রাশিয়া জার্মানি থেকে এসে তারা বুঝতে পারছে না কি বলছে। তো দে কি বলবো, দে আস্ক ইউ টু ট্রান্সলেট হোয়াট ওয়াজ টট ইন দ্য ক্লাস। ঠিক আছে, এবার তুই এই ট্রান্সলেশনটা দুভাবে করতে পারিস। ফার্স্ট কেস কিভাবে করতে পারিস, তুই যে রাশিয়া থেকে এসছে তাকে এই বেঙ্গলিটা তোর রাশিয়ানে কনভার্ট করে বোঝাতে পারিস, হ্যাঁ, রাইট? হুম, রাশিয়ানে কনভার্ট করে হুম, ফ্রম বেঙ্গলি। হ্যাঁ, ওকে, আর আর কি করতে পারিস, আর তুই এই জার্মানি থেকে যে এসছে তাকে তুই জার্মানে এই বেঙ্গলি জিনিস, বেঙ্গলির লেকচারটা ট্রান্সলেট করে জার্মানে বোঝাতে পারিস। ওকে, দিস ইজ ওয়ান সিনারিও। হুম, ওকে, এবার এই পার্টিকুলার কেসটা, এই পার্টিকুলার ট্রান্সলেশন প্রসেসটা ফলো করে হচ্ছে একটা কম্পাইলার।
তো একটা কম্পাইলার কি করে, একটা কম্পাইলারের ফ্লো চার্টটা আমি তোকে বলে দিচ্ছি। তো একটা কম্পাইলার একটা সোর্স কোড নেয়, সেই সোর্স কোডটা কম্পাইল হয়, কম্পাইলার, আর কম্পাইল হয়ে ও ভেরিয়াস এক্সিকিউটেবল তৈরি করে ফর ডিফারেন্ট প্ল্যাটফর্মস। তো ওয়ান, লেটস সে ফর উইন্ডোজ, আমি ছোট করে উইন লিখছি, আরেকটা ফর ধরে নে ম্যাক, আরেকটা ফর লেটস সে লিনাক্স প্ল্যাটফর্ম। ঠিক আছে? তো a compiler compiles your source code into the object code or machine code for all these different platforms. এই কাজটাই কিন্তু তুই এখানে করছিস। তুই এখানে আমার প্ল্যাটফর্মস গুলো আগের এক্সাম্পলের মধ্যে ছিল হচ্ছে তোর এই রাশিয়ান আর জার্মান, এই ডিফারেন্ট প্ল্যাটফর্মস। আর তোর এই সোর্স কোডটা ছিল হচ্ছে বেঙ্গলি, আর কম্পাইলেশনের কাজটা তুই করছিস। রিলেট করতে পারছিস কম্পাইলেশনের ফ্লো চার্টের সাথে ওই অ্যানালজিটা? আচ্ছা। হ্যাঁ। তো কম্পেয়ার টু দিস, the interpreter works in a little different way. তো ইন্টারপ্রেটার কিভাবে কাজ করে, তো এটা আমি একটু এখানে দেখাই। আচ্ছা, তো দিস ইজ কেস 2। এবার একটা জিনিস খেয়াল করে দেখ, তুইও ইংলিশ জানিস আর যারা রাশিয়া জার্মানি থেকে এসে তারাও ইংলিশ জানে। হ্যাঁ। কেস নাম্বার 1 এ তোকে দুবার ট্রান্সলেশনের কাজ করতে হচ্ছিল, রাইট? তোকে দুবার ট্রান্সলেট করতে হচ্ছিল, দ্যাটস মোর ওয়ার্ক। হ্যাঁ। বাট যেহেতু এটা ইংলিশ জানে, হোয়াট ক্যান ইউ ডু? তুই ডিরেক্টলি এদেরকে ইংলিশে ট্রান্সলেট করে বলে দিতে পারিস লেকচারটা, কারণ এরা অলরেডি ইংলিশ জানে, রাইট? তো দিস ইজ হাউ অ্যান ইন্টারপ্রেটার ওয়ার্কস। না না না, this is not how an interpreter works. This is the let's say the compilation process for Python. This is not how an interpreter works. Sorry, this is the compilation process of Python. এক মিনিট দ্বারা দেখাচ্ছি। আচ্ছা, so you have your source code, which is your lecture in Bengali source code. You compile that to an intermediate code. ঠিক আছে? এটাকে তুই বলতে পারিস পাইথন বাইট কোড। তো এই পাইথন বাইট কোড is basically your translation in English. Now you can give this bytecode to different interpreters which are there present in different platforms, for Windows, for Mac and for Linux. তো এবার এটাতে সুবিধা কি? এটাতে সুবিধা একটাই, যে তুই একটাই প্রোগ্রাম লিখছিস আর সেই একটাই প্রোগ্রাম তোর এই ডিফারেন্ট প্ল্যাটফর্মসে তুই ডিরেক্টলি চালাতে পারছিস। দ্যাট ইজ দি বিউটি অফ দিস পার্টিকুলার প্রসেস অফ পাইথনস কম্পাইলেশন প্রসেস। ইন কন্ট্রাস্ট যদি আমরা আগের প্রসেসটা দেখি, আগের প্রসেসের মধ্যে এই প্রসেসটা ফলো করা হতে হচ্ছে ফর ল্যাঙ্গুয়েজেস লাইক সি অ্যান্ড সি প্লাস প্লাস। তো ওখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের কাজগুলো ডিফারেন্ট ছিল। ফর এক্সাম্পল, তোর এখনো মনে আছে যে তোর ইন্টের সাইজ কি ছিল জাভাতে? ইন্টের সাইজ হ্যাঁ, জাভাতে হুম? 15-14 খানা ডিজিট, 15 খানা না না না, সাইজ 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 8 বিট মানে না না 4 বাইটস ছিল, 4 রাইট? বাইট। 4 বাইটস, হ্যাঁ 4 বাইটস ছিল ইন্টার সাইজ। লং এর ছিল 8 বাইটস। ওকে, কিন্তু তুই যদি সি বা সি প্লাস প্লাস ইউজ করে থাকিস, তুই দেখবি the size of the data types vary from platform to platform or from compiler to compiler. So for Turbo C++ compilers, তুই উইন্ডোজে দেখবি the size of int is 2 bytes. তুই লিনাক্সে দেখবি the size of int is 4 bytes. ম্যাকের মধ্যেও I guess 4 bytes ই হবে। তো শুধু এটা একটা ডিফারেন্স নয়, ইনফ্যাক্ট দেয়ার আর আ ফিউ ফাংশনস which are available on the Windows platform but are not available on Mac or Linux. Some functions which are used to take inputs, right? তো এই টাইপের ইনকনসিস্টেন্সিস এর জন্যই তোকে কি করতে হতো, তোকে তিনটে ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য তিনটে ডিফারেন্ট কোড লিখতে হতো, and that was a hell of a nightmare to maintain. কারণ ভাব, একটা কোনো প্ল্যাটফর্মে বাগ বেরোলো, তুই সেটা ফিক্স করলি, তোর বাকি দুটো প্ল্যাটফর্মে সেই সেম বাগটা আছে, and the code is inconsistent across platforms, আর তোকে বেশি লিখতেও হচ্ছে। Whereas in the second process you just have one source code which is converted to bytecode first, which is the intermediate code, and then it is sent to all the other platforms. So it's kind of following this particular norm, VORA, write once, run anywhere. ঠিক আছে? ট্রান্সলেটর।
আচ্ছা, এবার আমরা যে বারবার মেশিন কোড বলি, তো এই মেশিন কোডটা কি? এই মেশিন কোড কি বাইনারি? না, এই মেশিন কোডটা বাইনারি নয়। এই মেশিন কোডটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে এরকম টাইপের সিনট্যাক্স হয়, অ্যাড এ কমা বি, বা মুভ এ কমা সি, এরকম টাইপের ইনস্ট্রাকশনস গুলোকে অ্যাসেম্বলি কোড বলা হয়। ঠিক আছে? তো অ্যাসেম্বলি কোডস আর বেসিক্যালি নেমনিক্স অফ ডিফারেন্ট, তোর কি বলবো, তোর বাইট, সরি, ডিফারেন্ট বাইনারি ভ্যালুস। তো এই এমওভি যে ইনস্ট্রাকশনটা আছে, দিস ইজ ইউজড ফর কপিং ওয়ান ভ্যালু টু অ্যানাদার প্লেস। add is used to add two quantities, so these are called assembly instructions. তো আমাদের কম্পাইলার বা ইন্টারপ্রেটার কি করে, আমাদের সোর্স কোডকে প্রথমে এই অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনসে তোর কনভার্ট করে। অ্যাসেম্বলি ইনস্ট্রাকশনসে কনভার্ট করার পরে ও সেই অ্যাসেম্বলার সেটাকে ফাইনালি একটা তোর বাইনারি কোডে কনভার্ট করে। প্রসেসটা কি? প্রসেসটা অনেকটা এরকম, ইউ হ্যাভ ইউর সোর্স কোড, the source code is converted to assembly code by either the compiler or interpreter. And this assembly code is further translated into the executable or the binary code. কি লিখলাম এটা আমি? By the assembler. তো আমরা ডিরেক্টলি কম্পাইলেশনের পরে ডিরেক্টলি এক্সিকিউটেবল লিখে দিই, বা তার মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেপ আছে যেটা তোর এই অ্যাসেম্বলার করে। ঠিক আছে? আচ্ছা, তো এবার এই কটা জিনিস একটু এখানে মার্ক করে না। অ্যাসেম্বলারের কাজ কি? তো দিস ল্যাঙ্গুয়েজ প্রসেসর কনভার্টস a program written in assembly language into machine language. So nowadays program assembly language rarely লেখা হয়, but the output of a compiler is the program in assembly. ঠিক আছে? আচ্ছা, কম্পাইলার কি করে? কম্পাইলার তোর সোর্স কোড কি একবারে নেয়, একবারে নিয়ে ও সেটাকে তোর মেশিন কোডে বা অ্যাসেম্বলি কোডে কনভার্ট করার চেষ্টা করে। আর ওর আউটপুট কি হয়? ওর আউটপুট আইদার একটা ফুললি কম্পাইলড এক্সিকিউটেবল কোড হয়, অথবা একটা বাঞ্চ অফ এরর্স হয়। ঠিক আছে? So it is another type of system software that translates and executes instructions written in a computer program in one go. Okay, and the output is either a fully compiled or fully compiled executable or a list of errors. Interpreter কি করে? Interpreter ও কম্পাইলারের মতনই কাজ করে, but interpreter is slower than a compiler. Why? Because it translates your program line by line. More of what the Python interpreter does. So an interpreter is a type of system software that translates and executes instructions written in a computer program line by line, unit by unit, etc. ঠিক আছে? আচ্ছা, তো আজকের জন্য এই চ্যাপ্টারে এই অবধিই থাক। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর বাকি জিনিসগুলো আমি তোকে পরে করাবো, আফটার আই কভার অল দি থিওরি পার্ট অফ পাইথন, কারণ তোদের সিলেবাসে আছে। তোদের পরীক্ষা কবে বাই দ্য ওয়ে? 17 তারিখ থেকে শুরু হবে। 17th August? হ্যাঁ। আচ্ছা, 17th August, আচ্ছা, দ্যাটস নেক্সট টু নেক্সট উইক। ওকে, ঠিক আছে, আমি চেষ্টা করছি তোকে নোটস বানিয়ে পাঠিয়ে দেবো, আমি গুগল ক্লাসরুমে আপলোড করে দেবো। ঠিক আছে, আমি সেটা চেষ্টা করছি নোটস বানিয়ে আপলোড করে দেবো। ঠিক আছে, তাহলে একটু মার্ক করা হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে ডু সামথিং, টেক 10 minutes ব্রেক, মাইন্ডটা একটু রিফ্রেশ কর। উইল अगेन মিট অ্যাট 6 PM। ওকে, আচ্ছা, নিজেকে মিউট করে দাও।